সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশক বলেছেন, গাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ইসরায়েলি সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির নীতিরই ধারাবাহিকতা। তিনি বলেন, আমরা ইসরায়েলকে এই অপরাধ অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করছি এবং নিশ্চিত করছি ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ সংগ্রাম এই চাপের কাছে নতি স্বীকার করবে না। স্বাধীনতা ও বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থানে অটল থাকব। তিনি স্পষ্ট করে বলেন, এখন এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হল চুক্তির শর্তাবলী মেনে চলা এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করা। এই ধাপ স্থগিত করার প্রচেষ্টা শুধুই সময়ের অপচয় এবং এটি বন্দীদের জীবন নিয়ে খেলা করা শামিল। আল রিশক বলেন, সম্মিলিত শাস্তির এই ঘৃণ্য নীতি 2023 সালের 7 অক্টোবর গাজার বিরুদ্ধে আগ্রাসনের প্রথম দিনই শুরু হয়েছিল। তখন ইসরায়েল গাজার বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং জনগণকে খাদ্য, ঔষধ এবং পানি থেকে বঞ্চিত করেছিল। এটি ছিল ব্ল্যাকমেইলের মাধ্যমে আমাদের জনগণ ও প্রতিরোধ সংগ্রামের ওপর চাপ প্রয়োগ করার সস্তা কৌশল। এখনও তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, ক্রসিং বন্ধ করে, ত্রাণ ও জ্বালানি সরবরাহে বাধা দিয়ে আমাদের জনগণকে অনাহারে রেখে সম্মিলিত শাস্তির ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। হামাস নেতা বলেন, ইসরায়েলের এই কর্মকাণ্ড স্বাক্ষরিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং সব ধরনের মানবিক ও আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চুক্তি নস্যাৎ করার চেষ্টা করছেন, তা বিশ্ববাসী খোলা চোখে দেখছে। তিনি ইসরায়েলি পরিবারগুলোর দাবির তোয়াক্কা না করে বন্দীদের জীবনের বিনিময়ে তার ব্যক্তিগত স্বার্থ পূরণকারী নতুন রোডম্যাপ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর আগে রোববার গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয় ইসরায়েল। জ্বালানি মন্ত্রী এলি কোহেন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আমি গাজার বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছি। তিনি আরও বলেন, আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব যাতে সব বন্দী ফিরে আসে। পাশাপাশি আমরা নিশ্চিত করব হামাস আগামী দিনে গাজায় আর থাকবে না। সিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে। ইসরায়েল চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে দীর্ঘায়িত করতে, যাতে বন্দি বিনিময় চলতে পারে। তবে তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নয়। এর আগে গত সপ্তাহে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল ইসরায়েল। হামাসকে আলোচনার নতুন শর্ত গ্রহণ করতে বাধ্য করাই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য। হামাস বারবার বলে আসছে, তারা শুধু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় যাবেন, প্রথম ধাপ সম্প্রসারণে তারা রাজি নন। এই অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ইসরায়েল ও হামাস। রোববার আলোচনা শুরু নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েল বলেছে, কাতারের দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছেন তারা। এই প্রতিনিধিরা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরই মধ্যে হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে। সেখানে কাতারের কর্মকর্তারাও ছিলেন। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, দলটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে, যা যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হতে পারে। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের জনগণের দাবি মেনে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা গাজা উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধি ও অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। পরে হামাস তার প্রতিনিধি দলের সঙ্গে মিশরের সাধারণ গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদের বৈঠকের পর এক বিবৃতিতে জানায়, তারা গাজায় নির্বাচনের আগে একটি জাতীয় ও স্বাধীন কমিটি গঠনের পরিকল্পনায় সম্মত হয়েছেন, যা গাজার শাসন পরিচালনা করবে। গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ইসরায়েলি সিদ্ধান্তে নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলি গ্রুপ গিশার নির্বাহী পরিচালক তানিয়া হ্যারিও যোগ দিয়েছেন তাদের সঙ্গে। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, এটি স্পষ্ট যুদ্ধাপরাধ। দেইর আল বালাহ লবণ মুক্তকরণ প্ল্যান্ট, যেখানে দৈনিক 18,000 কিউবিক মিটার পানি সরবরাহ করছিল, এই সিদ্ধান্তের ফলে এখন প্ল্যান্টটিকে জেনারেটরের উপরে নির্ভর করতে হচ্ছে। এখন তারা দিনে মাত্র 2,500 কিউবিক মিটার পানি প্রক্রিয়া করতে পারবেন, যা মাত্র একটি অলিম্পিক সুইমিং পুলের সমান। তার উপর ইসরায়েল গাজায় জ্বালানি ঢুকতে দিচ্ছে না। এ কারণে জেনারেটর চালানো কঠিন হবে। ট্রাকগুলো জ্বালানির সমস্যায় ভুগছে, ফলে ট্রাকেও পানি সরবরাহ কঠিন হবে। তানিয়া হ্যারি এই ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানান।
এদিকে হামাস বলেছে গাজায় আটক একজন আমেরিকান ইসরায়েলি বন্দীর মুক্তির বিষয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। হামাস নেতার অন্যতম রাজনৈতিক উপদেষ্টা তাহির আল নোনো এ খবর জানিয়ে বলেছেন, কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে এসব আলোচনা হয়েছে। আল নোনো বলেন, দ্বৈত পাসপোর্টধারী একজন বন্দীর মুক্তির বিষয়ে দোহায় কয়েক দফা বৈঠক হয়েছে। আমরা মার্কিন প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছে, এই আলোচনার ভিত্তিতে বন্দীদের মুক্তি দিতে আমাদের আপত্তি নেই। যে বন্দীকে নিয়ে যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনা করেছে তার নাম ইদান আলেকজান্ডার। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন সেনা সদস্য। তাকে গাজায় হামাসের হাতে আটক সর্বশেষ জীবিত আমেরিকান ইসরায়েলি বন্দী বলে মনে করা হয়। হামাস নেতা আরও বলেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি কিভাবে পুরোপুরি বাস্তবায়িত করে এই যুদ্ধের অবসান ঘটানো যায় তা নিয়েও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা করে ইতিবাচক উপায়ে আলোচনা করেছি। মার্কিন সরকার 1997 সালে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। সংগঠনটির সঙ্গে এর আগে কখনো আলোচনায় বসেনি ওয়াশিংটন। তবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চলছে বলে জানিয়েছিলেন, কিন্তু তিনি আলোচনার বিষয়বস্তু বা কোথায় আলোচনা হচ্ছে তা জানাননি। বিষয়টি তেল আবিবকে ক্ষুব্ধ করেছিল। শেষ পর্যন্ত হামাসের পক্ষ থেকে সে আলোচনা নিশ্চিত করে তার স্থান ও বিষয়বস্তু জানিয়ে দেওয়া হলো। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম রোববার বলেছেন, শপথে অটল প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড আঘাতের পরই ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়েছিল। রোববার লেবাননের আল মানার চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শেখ নাইম কাসেম বলেন, লেবানিজ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন আক্রান্ত হওয়ার পর প্রতিরোধ যোদ্ধাদের সামর্থ্য ইসরায়েলি নেতাদের মনের গভীরে ভয়ের সঞ্চার করেছিল। তিনি বলেন, যুদ্ধের সময় হিজবুল্লাহ ইসরায়েলের বেসামরিক অবস্থানে আঘাত হানেনি, কেবল সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল। এ সময় তিনি সাফ জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ সংগ্রাম কখনো বন্ধ হবে না। শেখ নাইম কাসেম বলেন, প্রতিরোধ সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত লোকেরা সবচেয়ে মহৎ এবং সম্মানিত। এই শব্দগুলোর গভীরতা আমি সাইদ হাসান নাসরাল্লাহ এবং জনগণের মধ্যকার গভীর সম্পর্ক থেকে আরও বেশি বুঝতে পেরেছি। তিনি বলেন, প্রতিরোধ কেবল একটি ধাপ নয়, এটি পুরুষ, নারী, তরুণ, বৃদ্ধ সবার মনে প্রথিত এক গভীর বিশ্বাস। ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিরোধ কখনো থেমে যাওয়ার নয়। ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে IAEA এর আইনের আওতায় নিয়ে আসতে হবে। শনিবার ভিয়েনায় IAEA এর এক বৈঠকে ওই সংস্থায় নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি জাসিম ইয়াকুব আল হাম্মাদি এই আহ্বান জানানোর পাশাপাশি তেল আবিবকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT স্বাক্ষরে বাধ্য করারও দাবি তোলেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হাম্মাদি ভিয়েনা বৈঠকে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের একাধিক প্রস্তাব এবং NPT চুক্তির ভিত্তিতে ইসরায়েলের সব পরমাণু তৎপরতা IAEA এর সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। কাতারের রাষ্ট্রদূত আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া সব দেশ NPT চুক্তিতে সই করেছে এবং প্রতিটি দেশ IAEA এর আইনের আওতায় রয়েছে। ইসরায়েলের কাছে 200 থেকে 400টি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। পশ্চিম এশিয়া অঞ্চলে একমাত্র ইসরায়েলের কাছে এই গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। তবে তেল আবিব কখনো তার কাছে এই মারণাস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার করেনি। তাছাড়া ইসরায়েল তার পরমাণু স্থাপনাগুলোকে IAEA এর নজরদারির আওতায় আনতে বা NPT চুক্তিতে সই করতেও নারাজ। বিষয়টি নিয়ে ইরান ছাড়া এর আগে আর তেমন কোনো দেশকে সোচ্চার হতে দেখা যায়নি। এবার অনেকটা অভূতপূর্বভাবে কাতার ইসরায়েলকে IAEA এর পরিদর্শনের আওতায় আনার আহ্বান জানালো। আলোচনায় বসার অর্থ, যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেরকম আলোচনায় বসবে না তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রোববার এক X বার্তায় সুস্পষ্ট করে তেহরানের অবস্থান জানিয়ে দিয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, যদি আলোচনার উদ্দেশ্য ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেরকম কোনো আলোচনা অনুষ্ঠিতই হবে না। X বার্তায় আরও বলা হয়, ইরান এমন কোনো আলোচনা মেনে নেবে না যেখানে হোয়াইট হাউস এ দাবি করতে পারে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যা অর্জন করতে ব্যর্থ হয়েছেন তা এখন অর্জিত হয়েছে।
বার্তায় বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি যাতে সামরিক খাতে প্রবাহিত হতে না পারে সেজন্য সম্ভাব্য উদ্বেগ প্রশমন করার লক্ষ্যে তেহরান আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করতে রাজি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করার লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ওই আগ্রহের বিষয়টি জানিয়ে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে একটি চিঠি দিয়েছেন, যদিও ইরান কোনো চিঠি পাওয়ার বিষয়ে অস্বীকার করেছে। ট্রাম্পের আগ্রহের প্রক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, কোনো দাম্ভিক শক্তিকে তার আকাঙ্ক্ষা পূরণ করতে দেওয়ার লক্ষ্যে তার সঙ্গে ইরান আলোচনায় বসবে না। তিনি বলেন, আলোচনায় বসলে এর বিষয়বস্তু পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না, বরং আরও নানা অন্যায় আবদার তুলে ধরা হবে। তা মেনে না নিলে ইরানকে আলোচনার টেবিল ত্যাগ করার দায়ে অভিযুক্ত করা হবে। তিনি বলেন, কাজেই এ ধরনের আলোচনায় বসবেই না তেহরান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।